আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসের সঙ্গে আছে আমি নামির আহমেদ। যেমনটা একুশে টেলিভিশনের দর্শকরা জানেন, আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক গবেষক সোহেল আহসান। ভাইয়া, স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আচ্ছা, একটু সিনেমার আপডেট আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমানে সিনেমার আপডেটগুলো কি চলছে। কারণ 4-5টা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে একটা সিনেমা তো পুরো আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে তুফান, আমরা জানি। কিন্তু বাকি যে সিনেমাগুলো, সেই আপডেটগুলো আপনার কাছ থেকে আসলে জানতে। টোটাল 5টি সিনেমা রিলিজ হয়েছিল গত ঈদে। এর মধ্যে তুফানের কথা তো আপনি জানেন, সবাই জানে। এই কথাটা আমরা না বলি, আসলে ওইটা বাদ দিয়ে বাকি 4টা। তুফান ছাড়া ডার্ক ওয়ার্ল্ড নামে একটা সিনেমার কথা আমরা জানি, যেটা ওখানেও কিন্তু কলকাতার একজন নায়িকা ছিলেন। আচ্ছা, ডার্ক ওয়ার্ল্ডে। আর ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি আমাদের বাংলাদেশের খ্যাতিমান একজন ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক ডিরেকশন দিয়েছিল, যার ঝুলিতে আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে এবং খুবই সজ্জন ডিরেক্টর হিসেবে পরিচিত। আমি যতটুকু জানি যে বাংলাদেশে এই মুহূর্তে যে সব ডিরেক্টর সিনেমা তৈরি করে তার মধ্যে এডুকেটেড এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ডিসেন্ট একজন পারসন হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক স্যার। জি। তো সেই সিনেমাটি নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের এক ধরনের আশাবাদ ছিল। আমরা যে জিনিসটা দেখলাম যে আসলে হল সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু সিনেমার যে প্রডিউসার, এই সিনেমার প্রডিউসার কিন্তু নায়ক মুন্না খান। মুন্না খানের সঙ্গে কথা হয়েছে, ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে, হল মালিকদের সঙ্গে কথা হয়েছে। সামগ্রিকভাবে আমি যেটা জানি যে এই সিনেমাটা ব্যবসা করে নাই, বাট তাদের হয়তো ব্যবসায়িক কোনো প্ল্যানই ছিল না। তারা একটা গুরুত্বপূর্ণ উৎসব বা মেসেজ দেওয়ার, যে মুন্না খান নিজেকে পরিচিত করানোর জন্য এই সময়টা বেছে নিয়েছে, যে কারণে এখানে কলকাতার নায়িকা নিয়ে আসা হলো, মোস্তাফিজুর রহমান মানিককে বাছাই করা হলো। আমার কাছে এরকম মনে হয়েছে বিষয়টি। আচ্ছা, আরেকটি সিনেমা ছিল ময়ূরাক্ষী, আপনি নিশ্চয়ই জানেন। অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই সিনেমাটি, ডিরেক্টর, নায়িকা। এবং সিনেমাটি যদিও গল্পটা ভালো ছিল, কিন্তু কি কারণে যেন আসলে ভুল না করে এখানে মনে হয় ববি ছিল চিত্রনায়িকা। হ্যাঁ, ববি ছিল। এবং এখানে আপনার রাশিদ পলাশ ডিরেক্টর ছিল। এবং এই নিয়ে গত কিছুদিন তো আপনি নিজেও জানেন যে অনেক সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে আসলে তোলপাড় চলছিল, অনেক কথা, অনেক সমালোচনা, অনেক আলোচনা। সেগুলোর কারণে এখানে একটু আমি ইন্টারাপ্ট করি, একটা সিন কে কেন্দ্র করেও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। আসলে মানে সোশ্যাল মিডিয়াটা এমন যে যখন কোনো প্রসঙ্গ না থাকে তখন প্রসঙ্গ টেনে নিয়ে আসা হয়। তো হিন্দি সিনেমায় বা আমাদের বাংলাদেশে যেসব হলিউডি সিনেমা চলে, সেগুলোতে তো সিনের পর সিন, দৃশ্যের পর দৃশ্য চলে। তো সেক্ষেত্রে সমালোচনা করতে হবে এই দৃষ্টিভঙ্গি থেকে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকে বসে থাকতে দেখি, যারা শুধু সমালোচনাই করে। তাদের চোখে কোনো ভালো বিষয় আসে না। সমালোচনা করে যদি কোনো কিছু পিছিয়ে দেন সেটা ভালো, নাকি সমালোচনা করে এগিয়ে দেওয়া ভালো? তো আপনার দৃষ্টিটা কোন দিকে থাকবে? আপনি কি শুধু টেনে ধরবেন? আপনি কি এগিয়ে যাওয়ার জন্য কোনো কথা বলবেন না? তা আমার ঠিক একই কথা। আমি মনে করি যে আমি যখন রিপোর্টিংয়ের জন্য যখন ফিল্ডে যাই, আমি কিন্তু সবার সঙ্গে কথা বলি, যে একটা শুটিং বয় বা একজন ক্যামেরাম্যান বা একজন কিছু নিয়ে আপনি আসলে জানার চেষ্টা করেন। আমরা সবার, মানে সাধারণ মানুষ চায়ের দোকানে কি কথা বলে, ওই যে 5 জন লোকের জটলা, সেখানে সিনেমা নিয়ে কি কথা হয়, ওই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি। তা আসলে সবার একই কথা, যে সিনেমা হলের সংখ্যা যদি না বাড়ে, যদি ব্যবসা করতে না পারে কোনো প্রডিউসার, তাহলে কেন সিনেমা বানাবে আর সিনেমাতে কেন বিনিয়োগ করবে? এই তুফানের বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশের একজন না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা আমাদের বাংলাদেশের বাস্তবতা নিয়ে কথা বলবো। ইন্ডিয়ায় কতগুলো সিনেমা হল থাকলো বা চালু হলো সেটা তো তাদের বিষয়। আমাদের বাংলাদেশের সিনেমা হল প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। এবং আমি কয়েকদিন আগে এক স্টোরি করেছি, যেখানে এই যে আপনাদের কি প্রশ্ন জাগে না যে এই তুফানটা হল থেকে নামার পর সিনেমা হলগুলো কি করবে? এখানে প্রায় 200 সিনেমা হল বন্ধ হয়ে যাবে। 200 সিনেমা হল যদি বন্ধ হয়ে যায়, এই সিনেমা হলগুলো আবার চালু হবে আগামী রোজার ঈদে। ঠিক এই 1 বছর এই সিনেমা হলগুলোর কারেন্ট বিল কিভাবে দিবে?
এই কর্মচারী বিল কিভাবে দিবে বা কর্মচারীদের জীবন কি হবে, ওই যে সিনেমা হলের টিকিট কাউন্টারের যে মাস্টার তার কি জীবন হবে, বা তারা কি অন্য কোনো পেশায় যায় কিনা, বা সিনেমা হলটা কিভাবে সার্ভাইভ করে। তো এই যে সিনেমা হলে যে সিনেমা নেই, একটা তুফান আসার পর প্রত্যেকে কথা বলে যে সাকিব খানের সিনেমা না হলে বা বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা না হলে টিকিট বিক্রি হয় না। আচ্ছা, এই টিকিট বিক্রি হয় না এই প্রসঙ্গে কথা বলবো, তবে সময় হয়ে গেছে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন সাংবাদিক গবেষক সোহেল হাসান। আরও একবার স্বাগত আপনাকে। বিরতির আগে কথা বলছিলাম যে বড় মাপের সিনেমা হলে সিনেমা হলগুলোতে টিকিট বিক্রি হয় না এই প্রসঙ্গে, তো কেন হচ্ছে না এটা আসলে কারণ কি? মানে গল্প চুজিং এ প্রবলেম আছে না মেকিং এ প্রবলেম আছে, কি মনে করেন আপনি? আসলে গত ৫-৭ বছরে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশি সিনেমা কি কারণে হিট হয় এই প্রসঙ্গ আমি খুঁজতে বেশ কিছুদিন কাজ করেছি, গত ঈদের আগে এবং পরে। মানে বাংলাদেশি সিনেমা যদি আপনি ধরেন দেবী, যদি ধরেন হাওয়া, পরাণ, প্রিয়তমা, তুফান, বা আরো যে সিনেমাগুলো আছে, পোরামন 2, সেই সিনেমাগুলোর সফলতার ইতিহাস খুঁজতে গিয়ে দেখি আসলে এক একটা সিনেমা এক একটি কারণে হিট হয়েছে। আচ্ছা, আপনার পরাণ গল্পের কারণে, হাওয়া আপনার লোকেশন বৈচিত্র্য, অভিনয় শিল্পীদের পারফরম্যান্স, উপস্থাপন, গানে দর্শক টেনে নিয়ে গিয়েছে। প্রিয়তমাতেও তাই। তুফানে সাকিব খানের পারফরম্যান্স, গল্পের নিয়ে নানা ভিলেনের পারফরম্যান্স, এটা আমি একটু বলতে চাই। রাইট। তো এখানে চঞ্চল চৌধুরী পারফরম্যান্স অসাধারণ পারফরম্যান্স ছিল। তো সবকিছু মিলে মিমি অভিনয়, তো এক একটা গল্প এক একটা সিনেমা এক এক কারণে হিট হচ্ছে। তো টিকেটের যে বিষয়টা, এটা নিয়ে আমি একটা কথা বলি। বাংলাদেশে যে প্রেক্ষাগৃহগুলো চালু রয়েছে বা যারা প্রেক্ষাগৃহতে মাঝে মাঝে শো করেন, সবার সঙ্গে আমার দেখা হয়েছিল গত ঈদের কিছুদিন আগে, এবং আমি তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি যে আপনাদের এই ঈদ ছাড়া আপনারা প্রেক্ষাগৃহ চালান না কেন? তো যখন তাদের বেশিরভাগেরই বক্তব্য ছিল এরকম, মফস্বলের হল মালিকদের সঙ্গে আমি কথা বলেছি। তো মফস্বলের এইরকম কমপক্ষে 10 জনের সঙ্গে আমার কথা হয়েছে, যারা ঢাকার বাইরের, মানে যে হলগুলো বন্ধ হয়ে যায়, আমি ওদের সাথে কথা বলেছি। তারা কয়েকজন বলেছে যে সাকিব খান পোস্টারের মধ্যে না থাকলে কেউ ওইদিকে তাকায় না। মফস্বলে আসলে আধুনিক প্রযুক্তি নাই, যেভাবে ধরেন সবাই ফেসবুক ইউজ করে, একেবারে গ্রামের প্রত্যন্ত এরিয়াতে হয়তো ডিশও নাই। তো সেই জায়গাতে তাদের সিনেমার পোস্টার বয় সাকিব খান। তো ওই মফস্বলের প্রেক্ষাগৃহটায় আমি যে ঈদের যে সাকিব খানের বাইরে যে সিনেমাগুলোর কথা বলেন, এদেরকে কাউকেই চেনে না হয়তো, বা চিনলেও একটা বিশাল এরিয়াতে অল্প কয়েকজন লোক ওদেরকে চেনে। কিন্তু এই কয়েকজন লোক দিয়ে কি হল সার্ভাইভ করবে এক সপ্তাহ? কখনোই না। যে কারণে তারা সাকিব খানের সিনেমা না হলে হল খোলার সাহস পায় না, যে তাদের বৈদ্যুতিক এই সরঞ্জামের বিল উঠবে কিনা বা কর্মচারী বিল দিতে পারবে কিনা, যে কারণে বন্ধই থাক। তাহলে এই হলটা কেন টিকিয়ে রাখে তারা? এটাও একটা প্রশ্ন। ভালোবাসার জায়গা থেকে, রাইট। তো বাসায় যেভাবে একজন মানুষ ফুলদানি টিকিয়ে রাখে, যে একটা ফুলদানি রেখে দিল, তাদের কাছে মানে গ্রামাঞ্চলে বা মফস্বলে যে একটা সিনেমা হল মালিক, এই পরিচয়টা টিকিয়ে রাখার জন্য তারা হলটা চালু রেখেছে। আচ্ছা, এই তো হচ্ছে 3টা সিনেমার আপডেট আপনি আমাদেরকে দিলেন। তার মধ্যে একটা আপডেট সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত, সেটা হচ্ছে সাকিব খান এবং সাকিব খানের সিনেমা। এটা বাদ দিয়েও আরেকটা সিনেমার কথা যদি আমি বলি, ডার্ক ওয়ার্ল্ডের কথা বলেছেন, ময়ূরাক্ষীর কথা বলেছেন, রিভেঞ্জ নামের একটি সিনেমা রিলিজ দেওয়া হয়েছে। সেই সম্পর্কে কোনো আপডেট আছে কি আপনার কাছে? রিভেঞ্জটা আসলে রিলিজ হওয়ার পরে এখানে বড় আর্টিস্ট ছিল, আপনি জানেন, বুবলি ছিল, সাকিব খানের এক্স ওয়াইফ বা যাই হোক, খুবই কাছের মানুষ। আমরা যেটা জানি যে সাকিব খানের সন্তানের মা, এইভাবে আমরা বলতে পারি। তো সেই বুবলির সিনেমা থাকা সত্ত্বেও, এবং বুবলি গত কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের সিনেমার খুবই রেগুলার অভিনেত্রী এবং জনপ্রিয়, এবং প্রতি ঈদ বা যে কোনো রেগুলার টাইমে সবচেয়ে বেশি সিনেমা যাদের মুক্তি পেয়েছে তার মধ্যে 1 নম্বরে বুবলি। কিন্তু সেই বুবলি থাকার পরে সিনেমাটি মুখ থুবড়ে পড়লো। একটু ইন্টারাপ্ট করি, অনেক কি বলবো ইউটিউব ব্লগার যারা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে মন্তব্য করেছেন, এবং এগুলো নিয়ে বিভিন্ন কথা সমালোচনা চলছে। এই সিনেমার ডিরেক্টর যিনি, তিনিও হচ্ছে কথা বলছে। কিন্তু আপনার কাছ থেকে আমি অথেন্টিক আপডেটটা চাই, যে এই যে ঘটনাগুলো ঘটছে এর কারণটা কি? হাজব্যান্ডের যদি সিনেমা মার্কেটে থাকে তাহলে বউ কেন প্রচারণায় আসবে, এইরকম একটা বক্তব্য আমি শুনেছি। বুবলি ইচ্ছা করে রিভেঞ্জের প্রচারণাটা চালায় নাই, এটা পরিচালকের অভিযোগ। এবং পরিচালক
ঢাকা শহরের প্রেক্ষাগৃহে ঈদের পরের দিন কয়েকটা আধুনিক প্রেক্ষাগৃহে গিয়ে এসে সে গণমাধ্যমে সে কথা বলছে যে কারণে তার সিনেমাটা নামায় দেওয়া হয়েছে। আচ্ছা, এইরকম একটা মানে অভিযোগের কথা, এরকম একটা অভিযোগ ছিল যদি আমি ভুল না করি, যে রায়হান রাফির পরিচালিত যে সিনেমাটা সেটা হচ্ছে 3 দিনের পর হচ্ছে নেমে যাবে। এইগুলো কথা বলার কারণে নাকি তার সিনেমাটা পরে চললো না। আবার তার আরেকটা বক্তব্য ছিল যে তার সিনেমার যে প্রধান অভিনয় শিল্পী তাদের প্রচারণা বা নানা ধরনের অসহযোগিতার কারণে সিনেমাটি দর্শকের কাছে মেসেজ যায়নি বা গুরুত্বহীন মনে হয়েছে দর্শকের কাছে। আর মূলত আসলে রিভেঞ্জটা না চলার যেটা কারণ, এই কারণটা জানবো। সময় হয়ে গেছে কিন্তু বিরতির, কিছু করার নেই, টাইম খুবই শর্ট। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন গবেষক সাংবাদিক সোহেল আহসান। আরও একবার স্বাগত। বিরতির আগে যে প্রশ্নের উত্তরটা আমি না নিয়ে বিরতি নিয়েছি সেটা হচ্ছে যে সিনেমাটি কেন চলেনি রিভেঞ্জ। মোহাম্মদ ইকবাল ডিরেক্টর, তিনি আসলে চমক দিতে পছন্দ করেন। আমার কাছে মনে হয়েছে যে তিনি নায়ক নায়িকা দিয়ে এক চমক দেওয়ার চেষ্টা করেছিলেন। গল্পে সেরকম কোনো নতুনত্ব ছিল না। মানে আসলে একটা দর্শক যখন সিনেমা হলে যায় 2-2.5 ঘন্টা বসে থাকার জন্য, তাকে ধরে রাখার জন্য গল্প লাগবে। আপনি তুফানের অনেক সমালোচনা সত্ত্বেও আপনি দেখবেন যে একটার পর একটা নতুন দৃশ্য আসছে এবং ওখানে চমক রয়েছে, এবং প্রত্যেকটা দৃশ্যই আমি যদি ভুল না করি লুফে নেবার মতো। তো এরপরে কি ঘটবে দর্শকের মধ্যে এক ধরনের আগ্রহ থাকে। রিভেঞ্জের ওই গতিটা কম ছিল। এটা একটা, আমি মনে করি যে মূল কাহিনীটা এখানেই। দ্বিতীয় তৃতীয় এরকম অনেকগুলো ঘটনা রয়েছে। তুফানে কিন্তু এরকম গানের একটা বিনোদন রয়েছে, এখানে নাচে বিনোদন রয়েছে, ডায়লগ ফাইটিং এ বিনোদন রয়েছে। কপি হোক বা না হোক সেটা আমরা হয়তো সেই বিচারটা আমরা করব না। চিত্রনাট্য কিন্তু সবকিছুই একটু একটু কোনো না কোনো জায়গা থেকে মিলে যায়, এটা একটা বিষয়। সাকিব খানের নতুন লুক, এখানেও নতুন লুকে আসছে, ডাবল ক্যারেক্টার। সাকিব খান এখানে ডুয়েট ক্যারেক্টার করছে। তারপরে আপনার চঞ্চল চৌধুরীর একটা অ্যাপিয়ারেন্স, তো সবকিছু মিলে এখানে আপনি গাউসুল আলম শাওনের যে অভিনয় দেখেন, এইরকম অনেকেই ছিল এখানে। আপনার গাজী রাকায়েতের যে দুর্দান্ত অভিনয়, তো এইরকম অনেকগুলা এলিমেন্ট ছিল এবং দক্ষতার একটা বিষয় তো ছিলই। রায়হান রাফি বয়সে কম হইলে কি হবে, এখানে সে যে অভিনয় শিল্পীদের ব্যবহার করেছে সেগুলা ছিল খুবই দক্ষতার বিষয়। আর অন্য সিনেমাগুলো দেখেন যে আগন্তুক নামে একটা সিনেমা রিলিজ হলো, পূজা চেরি ছিল এখানে। আমরা আসলে তার অভিনয়ের কিন্তু প্রশংসা হয়েছে, রাইট। আমরা যারা গণমাধ্যম কর্মী সিনেমার খোঁজ রাখি, আমরা এই সিনেমাটি একেবারেই 11th আওয়ারে যুক্ত হয়েছে, ঈদে মুক্তি পাবে। এবং কথিত রয়েছে, এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় একটা সমালোচনা দেখেছি ঈদের পরে, যে সিনেমাটি ওয়েব সিরিজ বা ওটিটি কন্টেন্ট হিসেবে তৈরি করে সিনেমার নামে চালায় দেওয়া হয়েছে। আসলে এটার সত্যতা এর সাথে সংশ্লিষ্টরা বলতে পারবেন। তো সিনেমাটি আসলে সিনেমা নামে প্রেক্ষাগৃহে চালানোর যে পরিকল্পনাটা সেই রকম নির্মাণের সময় ছিল না, এরকম কথা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি। তো সবকিছু মিলে এই যে ঈদের যে সিনেমাগুলোর কথা আমরা বললাম, তুফানের সফলতার জন্য তুফান নির্মাণ সংশ্লিষ্টদের একটা রয়েছে, দক্ষতা রয়েছে। আর আপনাকে আরেকটা কথা বলি যে এখানে তুফানে শুধু রায়হান রাফির চোখ ছিল না, এখানে প্রডিউসারদের চোখও ছিল। এবং সাকিব খান কিন্তু গান বাছাইয়ের সময়ও থাকে, এবং সাকিব খানের এই সিনেমায় গান কারা গাবে এক্ষেত্রে সাকিব খানের একটা মতামত থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে কেন হিট হবে না? সব অভিজ্ঞ মানুষরা হচ্ছে একসাথে ছিল। আর অন্য সিনেমাগুলোতে অভিনয় শিল্পীরা শুটিং সেটে গিয়েও জানে না তার ডায়লগ কি হবে, তাকে ধরিয়ে দেওয়া হয় যে এখন এই ডায়লগ দিতে হবে, সেই ডায়লগ দিয়ে আবার হারিয়ে যায় ব্যক্তিগত জীবনে। আচ্ছা ভাইয়া, গল্পে আড্ডায় অনুষ্ঠানের কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার সাথে কথা বলতে গেলে যে জিনিসটা হয়, কথা শেষ হয় না, অনেক কথা জমা থাকে, অনেক প্রশ্ন আমার থাকে, এবং আপনি সব উত্তরগুলো যেহেতু কম বেশি জানেন, তো আমাদের দর্শকদের জন্য অনেক ভালো হয়। একুশে টেলিভিশনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন, কারণ প্রেক্ষাগৃহে গিয়ে যদি সিনেমা দেখেন তাহলে বাংলাদেশে প্রেক্ষাগৃহগুলো টিকে থাকবে এবং প্রডিউসাররা সিনেমা তৈরি করার জন্য, বিনিয়োগ করার জন্য আগ্রহী হবেন, এবং বাংলাদেশের সিনেমাটা টিকে থাকবে এবং সুস্থ ধারার সিনেমা টিকে থাকুক, মানুষ বিনোদিত হোক, এভাবেই আমাদের সিনেমার সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। তো
তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।